উত্তম কুমার ওনাকে বলেছিলেন, এটা আমার কথা, বলেছিলেন মান্নাদা আপনি মদ না খেয়ে মাতলামি করাটা আমায় শিখিয়ে দিলেন, না খেয়ে কিভাবে ওটা করা যায়। আপনি এমন একজন লোকের কথা বলছেন না, মানে তার বিষয়ে যতক্ষণ আমরা কথা বলবো তাও শেষ হবে না। শেষ হবে না। দেখুন, আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে আপনাকে ভাবতাম আপনি মান্নাদের আত্মীয়, তার কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, বিশেষ করে আমার এখনো মনে আছে মান্নাদের একটি সাক্ষাৎকার, সেটা অবশ্য আইটিসি সোনারে হয়েছিল, তার আগে একবার আমি গিয়েছিলাম, তখন আমি আপনাকে দেখেছিলাম, আমি ভেবেছিলাম আপনি বোধহয় উনার খুব পরম আত্মীয় আর কি। আমি একদমই আত্মীয় বলতে যদি আত্মার যোগাযোগ বোঝায় তাহলে আমি পরম আত্মীয়, কিন্তু ব্লাড রিলেশন, বায়োলজিক্যাল কোনো রিলেশনশিপ নেই। কিন্তু সবাই আমাকে এখন, যেহেতু আমার নাকি চেহারাটা একটু ওনার মতো হয়ে গেছে, অনেকে আমায় বলে আপনি ওনার ভাগ্নে না ভাইপো, আপনি ওনার কাছে, অনেকে ভাইপোদের সঙ্গে গুলিয়ে ফেলে, ভাইপোরা ওনার কাছের ভাইপোরা অনেকে মারা গিয়েছেন, আর একজন দুজন আরও রয়েছেন, কিন্তু আমি ওনার আত্মীয় ওই অর্থে নই, কিন্তু উনি আমাকে একদম পুত্রসম, ছেলের চেয়ে বেশি ভালোবাসতেন, এটুকু বলতে পারি। এবং মানে হি গেভ মি দ্য প্রেফারেন্স ওভার হিজ ডটার্স অ্যাজ ওয়েল। মানে ওনার হারমোনিয়াম, টুপি, কমফর্টার, রুমাল যা যা দেওয়ার আমাকেই দিয়ে। মান্নাদের সঙ্গে আপনার আলাপটা কি করে হলো? সেটা অনেক বড় স্টোরি। আমি ছোটবেলা থেকেই প্রথম দেখাতেই না আমার মানে মাথা খারাপ হয়ে গেছিল, মানে ওর গান শুনে। আর আমার মনে হয় প্রথম গান আমি ওনার শুনেছিলাম, তখন আমি বোধহয় ক্লাস 5-এ পড়ি বা 4-এ পড়ি, মার কোল থেকে রবীন্দ্র সদনে পর্দাটা উঠলো, অনেক বিশিষ্ট শিল্পী সেদিন ছিলেন, মহালয়ার দিন সকালে। আমি প্রথম প্রতিমা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখার্জি, আরতি মুখার্জি এবং সন্ধ্যা মুখার্জির গান সব একসঙ্গে শুনি। গ্র্যান্ড ফিনালে ছিল মান্না দে, তখন একটা হলে একটা চলছে আর কি, মান্না দে এসছে, মান্না দে এসছে, মান্না দে এসছে, মান্না দে বম্বে থেকে এসছে, এই ব্যাপারটা, মানে উনি বম্বের আর্টিস্ট, উনি ঠিক কলকাতার আর্টিস্ট না। এইসব গান বাজনা সব হলো, প্রত্যেকটা অত্যন্ত উচ্চ মানের গান বাজনা হলো। আমি তখনই অত বাচ্চা অবস্থাতে আমি নেশাগ্রস্ত হয়ে পড়েছি। মান্না কাকু ঢুকে যেন, মাই গড, দ্য স্টেজ ওয়াজ ডিফারেন্ট। ওই যে ফ্ল্যাপটা খুললো রবীন্দ্র সদনের, এরমভাবে সরতো, কলামন্দির উঠতে আছে, রবীন্দ্র সদন এরমভাবে সরলো যে, ওই যে বসে নমস্কার শুনুন, এখন আর সময় নেই, শুরু করছি। এই যে শুরু করলেন, প্রথম গান আমি শুনেছিলাম নতুন প্রভাত জাগো সময় হলো। ও মাই গড, সেন্সেশনাল, আজও শুনে দেখবেন হেমন্ত মুখার্জির সুর। এবং দু একটা গান, একটা চটুল গান ছিল, গোবিন্দা গোপালা যা কিছু ঝামেলা, আমি তো আর কিছু বুঝি না, গানটা শুনে কিরম, আর ওই রাধাকান্ত নন্দীর তবলা, ওয়াইএস মুলকির অ্যাকর্ডিয়ান, খোকন মুখার্জির গিটার শুনে পাগল হয়ে গেছিলাম। আর শেষের দিকে মনে আছে ওই কি প্রচণ্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ, আগুন লেগেছে, আগুন বলে হারমোনিয়ামটা বন্ধ করে উনি পালিয়ে গেলেন, লোকে ছাড়ছে না, তখন 1:30 বেজে গেছে। বললেন মশাই প্রচণ্ড খিদে পেয়েছে, পেটেও আগুন জ্বলছে, মাথায় আগুন জ্বলছে, আর পারছি না বলে পালিয়ে গেলেন। সো দ্য হোল শো, মানে আপনি ছোটবেলায় মান্নাদের স্টেজ পারফরমেন্স দেখে, গানে তো কাত, স্টেজ পারফরমেন্স দেখে আপনি তো গান মানে যারা বাঙালি শুনেছে না, আমি তাদের সবাইকে, এই আমি সেই সুযোগটাই খুঁজছিলাম বলে দেশে এসেছি, যে আমি মানে অডিটোরিয়াম ভাড়া করে আপনাদের সকলকে ডেকে না ওনার লাইভ পারফরমেন্সটা শোনাবো, গল্পগুলো বলবো, পিছনে কি কি হয়েছে, আমার কাছে একদম লাইভ তোলা। আর আমি কোনো গান কাট করে অনেকে তুলতেন দেখতাম, একটু গানগুলো নিয়ে যেতেন, আমি গান আর কথাটা দারুণ। মান্নাদা কে ভাই, তখন বলছি এই গানটা শোনান, দেখি আপনার মুখটা দেখি, আগে অন্ধকারে দেখতে পাচ্ছি না, দেখি আপনি এই গান শুনবেন এখন, এই যে কথাটা, ইন্টারাকশনটা, আরে মশাই আপনি এই বয়সে এই গান শুনবেন, এরকম। একজন প্রেমের গান কিছু রিকোয়েস্ট করলো, আপনার মশাই গন্ডগোল আছে, খুব প্রেমে পড়েছেন না, বলে গানটা, এই যে একটা সহজ, আর হাসির রোল উঠলো গোটা গোটা, উনি এটা বলছেন প্রেক্ষাগৃহে। একজন স্টেজে উঠেছে, তাকে ভলেন্টিয়াররা ধরে নামাচ্ছে স্টেজ থেকে, সে স্টেজে উঠবে, তাকে ধরে ভলেন্টিয়াররা নামাচ্ছে, কাকু বলছেন ওরে ওকে ছেড়ে দে না, এ ভাই কি করবি, তখন বলছে গুরু এই গানটা শুনবো, আমি আপনার গুরু, এই মরেছে, ঠিক আছে কোনটা শুনবেন বলুন, ওকে মারধর করবেন না, বসতে দিন, কি শুনবেন, এই যে একটা অদ্ভুত রকমের ইন্টারাকশন, বিউটিফুল ইন্টারাকশন। আজকে আমার জায়গায় সন্তোষবাবু, আমার জায়গায় আমি সন্তোষবাবু বলে ফেললাম, আসলে লালমোহন গাঙ্গুলি, অর্থাৎ জটায়ু থাকলে আপনাকে বলতেন মশাই আপনি তো খুব রসিক লোক, এসব কি বাঁধিয়ে ফেললেন, আপনি তো বেশ ভালো ছিলেন, হাস্যরস, মান্না দে, গান, এমনকি শুধু গান নয়, সঙ্গীতের সবকটা শাখায় কি সুন্দর বললেন, অতদিন আগেকার প্রত্যেকে কে কোথায় ছিলেন, তবলায় কে ছিলেন, সব ঠোঁটস্থ। আমার তো মানে আমি ঘুমিয়ে এখন একটা স্বপ্ন দেখি যে মান্না কাকু নেমে আসছেন, গান গিয়ে কিশোর কুমার গিয়ে পাটা জড়িয়ে ধরলো, এই সিনেমার দেখা, এটা দেখা, হ্যাঁ দেখা, মানে মান্না দে নেমে আসছেন, কিশোর কুমার গিয়ে পাটা জড়িয়ে ধরলো, দাদা কি গান গেয়েছেন, আপনাকে আমি বোম্বেতে দেখে নেবো। আমি না বুঝতে পারছি না ডায়লগটা কি,
তখন উনি বলছেন, আরে তুমি আর এরকম বলো না। বলে, দাদা আপনি আমাকে আজকে মার্ডার করেছেন, আমি বোম্বেতে শোধ নেবো, এইসব কথা হচ্ছে। বলে, চলো 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 একটু সাইডে চলো। উনি বলছেন, আপনি এরকম গান গাইলেন, আমি এখন কি করব? উনি পিঠটা চাপড়ে বললেন, আরে বাবা, আমি এত কষ্ট করে গিয়েছি, তুমি গিয়ে দাঁড়ালেই কিশোর কুমার, হাউসফুল। তা এই যে পরস্পর অ্যাডমিরেশনটা, আশা ভোসলে পাশ থেকে জিজ্ঞেস করছেন, দাদা ইতনা সারে গানা আপ कैसे याद रखते हैं? তখন উনি 2-4 বার জবাব দিলেন না। কিশোর বলছে, এত গান মনে রাখেন কি করে বলুন তো দাদা? বলে, তুমি যখন बॉम्बे उछल कूद करके चलते हो ना तुम लोग सब, हम लोग बैठ के थोड़ा गाना लेके रियाज करता हूँ। আমি যখন গান যখন গাই, তুমি যখন দৌড়ে বেড়াও বম্বেতে, আমি তখন গান করি। এই জন্যই মনে থাকে। সত্যি অসাধারণ মেমারি ছিল, কিন্তু অসাধারণ মেমারি। 90 বছর বয়স অবধি ক্রিস্প মেমারি, একদম হাতের লেখা টান টান। আমি ওনার কাছে ইংরেজি বলা, ইংরেজি লেখা, দ্য ডিকশন সব কিছু শিখেছি। হিন্দি আলাদা করে শিখেছি। উনি বলতেন, বাঙালিদের মতো হিন্দি গান গাইবে না, বাঙালিদের মতো হিন্দি গান গাইবে না। আজকে কিন্তু অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আপনার গান শুনতে শুনতে বিদায় নেব। এই সর্বনাশ, আমি তো প্রিপেয়ার্ড হয়ে আসিনি। ওটা তো ভালো, এটাই তো সবচেয়ে ভালো জীবনে। এই যে এত আপনার প্রচারের আলো, এটা তো এত প্রিপারেশন নিয়ে তো হয়নি। না, আমি শোনো উদ্দেশ্য নিয়ে শিখিনি। আমি জানি কিভাবে যেন শিখে গেছি। আমি তবলা, যেটা বলছিলাম, রাধাকান্ত নন্দীর কাছে আমি তবলা শিখতে শুরু করি। এইটা কিন্তু জীবনে একটু চালাকি করেছিলাম আমি। আমি তখন ক্যালকুলেট করতে পারছি না, ওই যে 5, 7, 10, 15 টিকিটের দাম, ওপরে 5, 7, নিচে 10, 15, ঠিক আছে? তখন অত ভিআইপি টিআইপি ছিল না। 15 টাকা যে কাটবে আপনি সামনে বসতে পারবেন, তাহলে এরম ছিল। তো সেই যে 10 টাকা 15 টাকা, আসলে তখন এত ভিআইপি ছিল, ভিআইপি ছিল, তখন সব নর্মাল ছিল, ওই একটা দুটো ভিআইপি। এই যে টিকিটের এই পয়সাটা জোগাড় করা, এইটা আমার পক্ষে খুব কষ্টকর ছিল। বাবা বলতেন, এই এত টিকিট কেটে দেয়, বানাদের গান রোজ কেন শুনতে যাবি? আমি তখন ছটফট করছি, আর কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, কলা মন্দিরে একক, মহাজাতি সদনে একক, ইন্ডোর স্টেডিয়াম তখন অত হয়নি, রবীন্দ্র সদনে একক। আমি তখন যাব কি করে? তখন হঠাৎ আসলো, আমি তখন বাদ্য প্রভাকর করেছি তবলায়, আমি তবলা ভালোই বাজাতে পারি তখন। আমি ভাবলাম কি, আমি রাধাকান্ত নন্দীর কাছে শিখতে যাব। শিখলে আমি যদি ওর ডুগি তবলাটা নিয়ে ঢুকি, তাহলে আমি তো ওর অ্যাসিস্ট্যান্ট, তাহলে ভলেন্টিয়ার, আমায় কিছু বলবে না, ফ্রি এন্ট্রি রবীন্দ্র সদনে। চারটিখানি কথা নয় কিন্তু, না বিরাট তখনকার দিনে। এখন ধরুন অরিজিৎ সিং, কুমার শানু, এদের যা পপুলারিটি, সোনু নিগমের কাকুর তার ডাবল পপুলারিটি ছিল তখনকার দিনে। এবং ভদ্রলোকের পপুলারিটি, মা বোনেরা সব দাঁড়িয়ে রয়েছে একটু তাকে দেখবে বলে। এবং আমি তখন বুঝতে পারতাম না যে উত্তম কুমারকে দেখতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মান্নাদিকে দেখতে দাঁড়িয়ে আছে কেন, কিন্তু ওই যে স্মার্টনেস, অদ্ভুত একটা গ্ল্যামার, আর গানের তো কোনো কথা হবে না। আমি রাধাকান্ত নন্দীর কাছে গিয়ে দমদম ক্যান্টনমেন্টে পৌঁছে গিয়ে আমি শিখবো। উনি কিন্তু, শিখবি শেখ, এরম, তুই কোথায় পড়িস? আমি সাউথ পয়েন্টে পড়ি। ও, সে তো খুব বড় স্কুল, ইংরেজি বলতে পারিস তুই? তাহলে হ্যাঁ, তা পারি, তুই আমাকে তবলা শেখ। তাহলে আমি কিন্তু ইংরেজি বলতে পারি না, তোকে বাংলায় শেখাবো। কি সুন্দর মানুষ ছিলেন। ও মাই গড, আমার সব পয়সা নেননি। বাবা কি করেন? আমি বললাম, একটা সামান্য কাজ করেন, পয়সা দিতে হবে না। আমি তবলায় হাত রাখলে এত টাকা পাই ওস্তাদের থেকে। ওস্তাদ বলতেন, মান্নাদেকে ওস্তাদ বলতেন। বলে, আমি তোর সঙ্গে তবলায় হাত রাখি, দেখছিস তো রোজই বাজাই। মানে উনি বলছেন, আমার অনেক পয়সা, তুই 1 গ্লাস দুধ খা, 2টো রসগোল্লা খা, বাজানাটা। কি ভালো মানুষেরা। হ্যাঁ, আরে বাবা, সাংঘাতিক। উনি হাত ধরে নিয়ে আমাকে পোলা পান। এরাই কিন্তু ভিআইপি। ভিআইপি মানে এরা ভগবানের কাছে ভিআইপি। আমার থেকে আপনি বলুন, এর কথা বলুন, মানুষ জানে না। এই কোন, আমরা এত তার তবলা শুনেছি, আমরা জানি না। আমি গানের মাঝে সে বলছে টাকা নেবে না, উল্টে বলছে রসগোল্লা দুধ খা। হ্যাঁ, রসগোল্লা খা, দুধ খা, ওই সব খেতে হবে, খেয়ে বাজাতে হবে, কিন্তু তাগড়া বাজাতে হবে। এই গাছে পেঁপে হয়েছে, পেঁপে খা, পেঁপে। আমি তখন পেঁপে খেতে ভালোবাসি না। পেঁপে খা, পেঁপে না খেলে বাজাবি কি করে? দুধ খা, নাহলে 1 কাপ দুধ দিত, 1 কাপ দুধ দিত, এটা খেতে হবে, তারপরে রাজ করবো। ওনার স্ত্রী এসে দিয়ে যেত, বাবা ভালো আছো? আচ্ছা, তারপরে পয়সা করি তো ব্যাপার না। আমি তো তখন ওই চালাকিটা করেছি। আমি বললাম, আজকে দেখলাম অ্যাডভার্টাইজমেন্ট। বলে, হ্যাঁ, ওস্তাদ এসে গেছে তো, ওস্তাদ এসে গেছে, রেকর্ডিং আছে, রেকর্ডিং শুনতে যাবো, সে সাহস তখন নেই। আমি তখন ওই হলটায় কি করে ঢুকবো, রেকর্ডিং সম্বন্ধে ধারণাই নেই। তখন আমি বলছি যে, মাস্টারমশাই, এই শনিবার দিন রবীন্দ্র সদনে আমি আসতে চাই। বলে, হ্যাঁ, চলে আসবি, আমার সাদা অ্যাম্বাসেডার দেখেছিস তো, এই নিচে দাঁড়িয়ে আছে, তুই এত দূর আসবি না, তুই রবীন্দ্র সদনের ওইখানে ওই জায়গাটা দাঁড়িয়ে থাকবি, পিছনের গেট আছে দেখবি, ওইখানটা দাঁড়িয়ে থাকবি। আহা, এরা এত সুন্দর। আরে যেই নেমেছে না, আমি শুনুন, আমার কাছে এটা ক্রাইসিস। আমি ঢুকতে পারলে, আমার তো টিকিট নেই, হাউসফুল এমনিতেই হয়ে গেছে, লোক বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে, যদি কেউ একটা এক্সট্রা ছাড়ে টিকিট, আমি সেইখানে ওর তবলাটা নিয়ে ব্যাস আমি সেফ। এইবার আমি বুক, তবলাটাই পাসপোর্ট ভিসা, তবলাটাই আমার পাসপোর্ট, একদম ওয়াকিং থ্রু দ্য এয়ারপোর্ট।
কে আসে? এই রাধুদার তবলা আসছে, রাধুদার তবলা, আমার ভিআইপি। এই বসো 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 ভাই, ওইখানে কোনাটায় রাখো তবলাটা। আর না মাস্টারমশাই কোথায় রাখবো? সেই প্রথম বলে, তখন সেই প্রোগ্রামটা মনে হচ্ছে মান্নাদের একক ছিল, বলে একদম স্টেজে চৌকির পিছনে রেখে দে। স্টেজে দেখলাম চৌকি পাতা সাদা, ওনারা বসে গান করবেন, আমি পিছনে গিয়ে তবলাটা রাখলাম। এবার আমি কোথায় যাব? ওখান থেকে ভ্যাকাদা বলে একজন ছিলেন পারকাশন বাজাতে, নবীন গাঙ্গুলি, তার আমাকে ভালো লাগলো। এই খোকা, তুমি সাউথ পয়েন্টে পড়ো না? আমার মেয়েও পড়ে। বলে আমাকে বললে, আমি বললাম ভ্যাকাদা আমি এখন কি করব? বলে তুমি এই তো পায়ে স্লিপার খুলে উইংসের ধারে বসে যাও, কেউ করলে বলবে তুমি আমার সঙ্গে এসছো। দাদুবু তো বাজাতে মত্ত, মান্নাদে আসবে এক্ষুনি, বুঝছেন? স্টেজে টান টান উত্তেজনা, উনি করতে, আমি বসে আছি, হঠাৎ পাশ দিয়ে কাকু হেঁটে চলে গেলেন। জয়গুরু জয়গুরু, তাকে দেখছি মান্নাদে যাচ্ছে স্টেজে। অদ্ভুত এক্সপিরিয়েন্স, গায়ে কাঁটা দিচ্ছে দেখুন। হেঁটে গিয়ে লোকটা জুতো খুলে জয়গুরু জয়গুরু বলে সব ঠিক আছে, সব ওয়াইএস মুলকি নমস্কার করছে, এ নমস্কার করছে। উনি হারমোনিয়ামটা নিয়ে বসলেন। ওই আমার প্রথম দেখা, দূর থেকে প্রথম পাতাটা উল্টালেন, দেখছি আর ভদ্রমহিলার ছবি, পরে জানলাম ওটার মার ছবি। খাতার প্রথমে মায়ের ছবি, জাস্ট 2 মিনিট মার দিকে তাকে পাতা উল্টে এদিক ওদিক করে, মানাদা স্টেজ খুলবো, তুমি কার্টেন্স আপ, ফেটে পড়লো হল। মানে কি কমান্ড! এবং পাশ থেকে শুনছি, মাই গুডনেস, কমান্ড ছিল না? কমান্ড দারুণ। আরডি বর্মনকে, পঞ্চম এই শোনো, তুমি আর লাফালাফি করো না। আরডি বর্মনকে, পঞ্চম তুমি সিটে গিয়ে বসো, তোমার গানই গাইছি, বসো, চুপ করে বসো, মিষ্টি খেয়ে যাবে, বসো। তারপর উনি পঞ্চমের গান গাইতে শুরু করেন। আপনি গিয়ে বসুন, পুলকবাবু বসুন পাশে, আমি গাইছি, বলুন কোনটা গাইবো, আপনি যেটা বলবেন সেটা গাইবো আজকে। এই যে কমান্ডটা, পাশে সুপ্রিয়া চৌধুরী বসে, উত্তম কুমারের মৃত্যু আমার কাছে রেকর্ড করা আছে। এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করেছি, এভিডেন্স বেসড মিউজিক সব রেকর্ড করা আছে। উত্তম কুমারের মৃত্যুদিনে রবীন্দ্র সদনে একক। সুপ্রিয়া দেবী বলুন কোনটা গাইব, মানাদা ওইটা গাইবেন। আর কি আশ্চর্য, সেদিন সকাল, তখন রাধুবাবু মারা গেছেন, ওর সঙ্গে আমার দারুণ আলাপ হয়ে গেছে। আমি যেই মেডিসিনে চান্স পেয়েছি, মান্নাদে আমাকে কাঁধে হাত, তুমি ডাক্তার, আমার দাদাও ডাক্তার, ব্যাস এইবার আমি মান্নাদের পাশে। কিন্তু মিঠুন চক্রবর্তী এসছে, ধর্মেন্দ্র এসছে, হেমা মালিনী এসছে, ডাজেন্ট ম্যাটার, রজত পাশে, আমার সঙ্গে সব ছবি আছে। উনি বললেন যে এই শোনো, উত্তমবাবুর ওটা হচ্ছে জানো তো, তুমি সকালবেলা আসবে, আমাকে বলবে আমি কি কি, আমি তো ভুলেও গেছি। উনি রেকর্ডিং করতেন, জানতেনও না উত্তম কুমারের কোন সিনেমার নামটা, আমি আবার অনেক সময় লিখে টিকে দিতাম। এটা তখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি তখন মেডিসিন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন বড় হয়ে গেছে। হ্যাঁ, নীলরতন সরকার থেকে সোজা ক্রস করে আমার স্ট্রিট দিয়ে ওই গলিগালার মধ্যে দিয়ে একদম মানা কাকুর বাড়িতে, ঠনঠনে কালীবাড়ি পেরিয়ে হেঁটে চলে যেতাম। ওনার বাড়ি যাচ্ছি আমি, 5 মাইল রাস্তা ক্রস করলাম, কোনো ইয়ে নেই, গিয়ে দাঁড়িয়ে আছি, রজত এসছো, বসো, আমাকে লিখে দাও তো কী কী গান। তখন আমি বললাম যে এই গান, এই গান, উনি সব লিখে নিলেন, রিয়াজ করলেন, তবলাটা নামা, আমার সঙ্গে বাজাও, মানিক বাজাবে, ব্যাটা এখনো আসেনি, রাধুবাবুর ছেলে, ও কেন এখনো আসেনি, ও দেরি করছে, তুমি একটু বাজাও, একটু বাজালাম। স্টেজে গিয়ে পুরো কমপ্লিটলি অন্য গান, ওগুলো থেকে 2-4টে গাইলেন, বাকি সব ওই সুপ্রিয়া দেবী পাশ থেকে বলছেন, আলাদা শাওনো রাতেটা গাইবেন, শাওনো রাতে শুনবেন, আমার কাছে রেকর্ড আছে। অসাধারণ।